তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি অনিমেষকর। শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ। তথ্য প্রতিমন্ত্রীর ফোনালাপ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন ওবায়দুল কাদের, পদত্যাগ দাবি ফখরুলের। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ, আমন সহ রবি শস্যের ক্ষতির আশঙ্কা। প্যারাডাইস পানামা পেপারসে নাম আসা ৪৩ জনের বিরুদ্ধে পদক্ষেপ জানতে চায় হাইকোর্ট। ৯ জানুয়ারির মধ্যে রিপোর্ট দেওয়ার আদেশ। জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের 2 সদস্য করোনা পজিটিভ। ওমিক্রন কিনা যাচাই করছে আইইডিসিআর। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের ফাঁস হওয়া ফোনালাপ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে এক মত বিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ফাঁস হওয়া ফোনালাপ তথ্য প্রতিমন্ত্রীর ব্যক্তিগত বিষয়, তবে সরকার বা দল নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তারপরও দায়িত্বশীল পদে থেকে কিভাবে তিনি ফোনে এসব কথা বললেন, বিষয়টি নিয়ে সরকার প্রধানের সঙ্গে কথা বলবেন বলেও জানান ওবায়দুল কাদের। এছাড়া খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ঘোলাপাড়িতে মাছ শিকারের চেষ্টা করছে, তারা ক্ষমতা দখলের যে দিবা স্বপ্ন দেখছে তা দুঃস্বপ্নে পরিণত হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এটা আমাদের দলের বা সরকারের কোনো বক্তব্য বা মন্তব্য নয়। অবশ্যই আমি বিষয়টি এ ধরনের বক্তব্য কেন সে দিল এটা নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বক্তব্যের নিন্দা জানিয়ে তার পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নিঃশর্ত ক্ষমা না চাইলে তথ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে তিনি খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে তথ্য প্রতিমন্ত্রীর মন্তব্যের নিন্দা জানান। এই ভয়াবহ উক্তি যদি একজন দেশের একজন মন্ত্রী করতে পারে, তাহলে আপনার সরকারের অবস্থান কি আমরা জানতে চাই। ওই বক্তব্যের শেষের যে বক্তব্যটুকু, সেই বক্তব্যটি হচ্ছে অত্যন্ত মারাত্মক। বলছি, আমি যা কিছু করছি প্রধানমন্ত্রীর নির্দেশেই করছি। প্রশ্ন করতে চাই প্রধানমন্ত্রীকে, এই কথা সত্য কি মিথ্যা তা আপনাকে জানাতে হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী ভবনে সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রীর মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল। একজন ব্যারিস্টার সম্পর্কে যে কুরুচিপূর্ণ মন্তব্য তিনি করেছেন, সেটা অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত নিন্দনীয়, এবং আমরা মনে করি জাতি হিসেবে আমাদেরকে কলঙ্কিত করে। এ কারণে আমরা আজকে একটা প্রতিবাদ করেছি এবং আমরা প্রতিবাদ করেছি এই মর্মে, এবং তাকে আহ্বান জানিয়েছেন যে তিনি অবিলম্বে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন। তিনি বলেন, সরকারের দায়িত্বশীল পদে থেকে এ ধরনের মন্তব্য করা দুর্ভাগ্যজনক। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূল সহ দেশের বিভিন্ন এলাকায় এখনও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এর ফলে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস বলছে, ধীরে ধীরে বৃষ্টিপাত কমে পরিস্থিতির উন্নতি হবে, তবে শীত বাড়তে পারে। সাগর কিছুটা উত্তাল থাকায় বন্দরগুলোতে এখনও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত আছে। রোববারই দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নিয়েছিল ঘূর্ণিঝড় জাওয়াদ। ক্রমান্বয়ে আরও শক্তি ক্ষয় হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূল হয়ে এটি ধীরে ধীরে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হবে। তবে নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হলেও উপকূলীয় এলাকায় প্রভাব একটু বেশি। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে অস্থায়ী দমকা সহ ঝোড়ো হাওয়া। সোমবার রাতের দিকে বৃষ্টিপাত অনেকটাই কমে যেতে পারে বলছে আবহাওয়া অফিস।
বৃষ্টিপাত যত হবে আস্তে আস্তে ও দুর্বল আরও হয়ে যাবে, দুর্বল হলে আস্তে আস্তে আরও কমে যাবে, বৃষ্টিপাতের পরিমাণও আজকে সন্ধ্যা নাগাদ আরও কমে যাবে। ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে রূপান্তর নিয়েছে, ওইটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, অগ্রসরে আরও দুর্বল হয়ে এটা লঘুচাপে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হচ্ছে। বৃষ্টিপাত কমে আসলেও শীতের তীব্রতা বাড়বে, তবে এই ডিসেম্বরে কোনো শৈত্যপ্রবাহ বা আর কোনো নিম্নচাপের পূর্বাভাস নেই। টেম্পারেচারটা কমে যাবে, রাত এবং দিনের তাপমাত্রা, আবার শীতের প্রভাবটা একটু বেশি বাড়বে। আমাদের এই যে শীত স্বাভাবিক শীতই থাকবে, কিন্তু ওই শৈত্যপ্রভাব এই ডিসেম্বর মাসে নাই। শীতকালে এই বৃষ্টিপাতের ফলে পেঁয়াজ সহ বিভিন্ন রবি ফসলে বিরূপ প্রভাব পড়বে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদেরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভবিষ্যতে প্রতিবেশী দেশে যেতে ভিসা সহ সব বাধা দূর হবে বলে আশা করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমিন। এবছর বাংলাদেশ ও ভারত বিশ্বের 18টি মিশনে যৌথভাবে মৈত্রী দিবস পালন করছে। আগামীতে বাংলাদেশে সব মিশনে মৈত্রী দিবস পালন করা হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতির 50 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব, সহযোগিতা ও উন্নয়নের পারস্পরিক সম্পর্কের নতুন মডেল সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে প্রতিবেশী দেশে যেতে ভিসা সহ সব বাধা দূর হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। ভারতের সোলজার আমাদের সাথে রক্ত দিয়েছে, এই রক্তের সম্পর্কটাকে আরো গভীরভাবে আমরা উদযাপন করতে চাই। আমরা চাই আমাদের উভয় দেশ, সারা দেশ, প্রত্যেকটা এই যে এলাকাটা, আমি তো সেই দিনের আশায় আছি যেদিন উইল সি আপনার কোনো ভিসা লাগবে না। যেসব ভারতীয় সৈনিক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। আমাদের এই মাটিকে মুক্ত করার জন্য রক্ত দিয়েছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। একই সাথে শ্রদ্ধা অবশ্যই জানে ভারতের জনগণ, সরকার এবং তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহ তার সরকারের যেসব কর্মকর্তারা সারা বিশ্বব্যাপী আমাদের জন্য লড়াই করেছেন। আগামীতে বাংলাদেশের সাথে ভারত ও ভুটানের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন দুই দেশের হাই কমিশনার। বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নতি করছে। বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা জাতির পিতার আদর্শে দেশকে সোনার বাংলায় পরিণত করছেন। বাংলাদেশ ও ভুটানের মধ্যে দিন দিন সম্পর্ক আরও বাড়বে। এবছর বাংলাদেশ ভুটান তাদের মধ্যে সম্পর্কের 50 বছর উদযাপন করছে। আমাদের জন্য 1 কোটি ক্ষুধার্ত নিপীড়িত মানুষকে আশ্রয় দেয়া কঠিন হয়ে পড়েছিল। ত্রিপুরায় স্থানীয় জনগোষ্ঠীর থেকে শরণার্থী বেড়ে গিয়েছিল। এসব প্রেক্ষাপটই আমাদের এই যুদ্ধে যুক্ত করে ফেলেছিল। ভুটান ও ভারতের ঐতিহাসিক স্বীকৃতির কথা স্মরণ করে আনুষ্ঠানিকভাবে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছে বাংলাদেশ ডাক বিভাগ। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্যারাডাইস ও পানামা পেপারসে নাম আসা বাংলাদেশিদের বিষয়ে বিএফআইইউ এবং সিআইডি কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ সোমবার এ আদেশ দেন। 43 ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা দাখিলের পর শুনানি নিয়ে এ আদেশ দেয় হাইকোর্ট। বিশ্বজুড়ে কর ফাঁকি ও অর্থ পাচারের তথ্য নিয়ে 2016 সালে পানামা পেপারস প্রকাশিত হয় আন্তর্জাতিক গণমাধ্যমে। পরের বছর আরেকটি তালিকা প্রকাশ পায় প্যারাডাইস পেপারস নামে। বাংলাদেশের বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে আসে এই দুই তালিকায়। গত ফেব্রুয়ারিতে অর্থ পাচারকারীদের তালিকা চায় হাইকোর্ট। ওই আদেশের প্রেক্ষিতে রোববার দুই তালিকায় থাকা 43 ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম আদালতে দাখিল করে দুদক। সোমবার শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, অর্থ পাচার রোধে সিআইডি এ পর্যন্ত মোট 8টি মামলা করেছে। তবে আদালত ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে মাত্র 8টি মামলা হলেও প্রতিবেশী ভারতে দুর্নীতির তালিকায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হয়েছে। দৃশ্যমান এবং বড় ধরনের ব্যবস্থা না নিলে অর্থ পাচার রোধ করা যাবে না বলেও মন্তব্য করেন হাইকোর্ট। সিআইডির পক্ষ থেকে কাজ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এই টাকাগুলা রিকভারির চেষ্টা করা হচ্ছে। ভারতে ইনস্ট্যান্টলি সেখানে ভারত গভর্নমেন্ট একটা স্পেশাল টিম করে সেটার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইউনিটকে একটা লেটার দিয়ে জানতে চেয়েছে এটার বিরুদ্ধে এদের কী কী ইনভলভমেন্ট রয়েছে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইউনিট যেটা রয়েছে ওনারা কিছু জানে নাই।
দুদকের আইনজীবী আদালতকে জানান, তথ্য চাওয়ার পরেও বিএফআইইউ দুদককে তা সরবরাহ করছে না। বিএফআইইউ এবং সিআইডিকে কাছে একটা রিপোর্ট চেয়েছে যে দুর্নীতি দমন কমিশন যেই কাগজগুলো তোমার কাছে চাচ্ছে তুমি সেগুলো প্রোভাইড করতে পারছো না কেন। কাজে এই ব্যাপারে আর বিএফআইইউকে একটা রিপোর্ট দিতে বলেছে এবং আগামী 9 জানুয়ারি 2022 তারিখে এটা ওই বিএফআইইউ রিপোর্ট দাখিলের জন্য দিন ধার্য থাকতে হবে। আগামী 9 জানুয়ারি বিএফআইইউ এবং সিআইডিকে এ বিষয়ে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রক্তক্ষরণ কমেছে, জানিয়েছেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের এক চিকিৎসক। তিনি জানান, এই অবস্থা ধরে রাখতে পারলে চলতি সপ্তাহের মধ্যে কেবিনে নেওয়া সম্ভব হবে। তবে যে কোনো সময় রক্তক্ষরণ বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না। চিকিৎসক জানান, বিএনপি চেয়ারপারসনের শরীরের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে, ইনসুলিন দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা হয়েছে। সোমবারও লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের একাধিক রুটিন টেস্ট করা হয়। দেশে করোনায় আরও 4 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 2 এবং নারী 2 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 28,005 জনের। 848টি ল্যাবে 24 ঘন্টায় 19,237 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 277 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.44%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,77,720 জনে। সুস্থ হয়েছেন আরও 326 জন। এ নিয়ে মোট সুস্থ 15,42,600 জন। ডিসেম্বরেও রাজধানীতে কমছে না ডেঙ্গুর প্রকোপ। নির্মাণাধীন ভবন, বাসাবাড়ির ছাদ ও পরিত্যক্ত স্থানে এখনও মিলছে এডিসের লার্ভা। স্বাস্থ্য অধিদপ্তরের বর্ষা পরবর্তী জরিপে উঠে এসেছে এসব তথ্য। এখনও যে পরিমাণ এডিসের লার্ভা মিলছে তা আশঙ্কাজনক বলছেন কীটতত্ত্ববিদেরা। সাধারণত ধরা হয় জুন, জুলাই, আগস্ট ডেঙ্গুর মৌসুম, ডিসেম্বরে নেমে আসে শূন্যের কোঠায়। কিন্তু এখনও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 216 জন ডেঙ্গু রোগী। এরই মধ্যে বর্ষা পরবর্তী জরিপ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এডিসের লার্ভার সন্ধান চালানো হয় রামপুরার একটি নির্মাণাধীন ভবনে। একটি ড্রামে জমানো পানিতে মেলে অসংখ্য লার্ভা। এবার জরিপ দল ঢুকলো একটি বসত বাড়িতে। সেখানে খাবার পানির জারেও পাওয়া গেল লার্ভা। কলে পানি ডাইলে কল সাফাই তো এই জায়গা দিকে লাস্টে একটু পানি রয়ে গেছে, এটা আমরা সাফ করি একটু হরে জালি দেয়ার ইয়দি সেদি দি শুরু না এই ময়লা যায় আর আমরা একটু হরে সবাই সাফ করি। ডিসেম্বরেও এত পরিমাণ এডিসের লার্ভা পাওয়া আশঙ্কাজনক বলছেন কীটতত্ত্ববিদেরা। যখনই বৃষ্টিপাত হয় তারপরে 1 মাস এই ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার একটা সুযোগ থাকে। তো এই ক্লাইমেট চেঞ্জের কারণে বৃষ্টিপাত, আর্দ্রতা এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে এডিস মশার যে বিহেভিয়ার বা চারিত্রিক পরিবর্তন বা জন্মানোর স্বভাবে যে পরিবর্তন, যেসব কারণে ডেঙ্গু এখন সারা বছরই আমাদের দেশে থাকবে। 11 ডিসেম্বর পর্যন্ত চলবে এ জরিপ। 2 সিটির 98 ওয়ার্ডের 100 এলাকার তথ্য সংগ্রহ করা হবে। পরে এডিসের ঘনত্বের তথ্য জানানো হবে সিটি কর্পোরেশনকে। যে স্যাম্পল কালেকশন করেছি আমরা দেখতে পেয়েছি যে মানুষ বেশিরভাগ কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ভিতরে যে প্লাস্টিকের ড্রাম, এর পাশাপাশি মানুষের ঘরের যে ফুলের টব এবং এই জায়গাগুলো থেকে আমরা প্রধানত দেখতে পাচ্ছি যে এডিস মশার লার্ভা আমরা পেয়েছি। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী এডিসের বেশি ঘনত্বের এলাকাগুলোতে বিশেষ কর্মসূচি নেওয়ার কথা বলছে সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2022 সালের মার্চে বঙ্গবন্ধুর বায়োপিক মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক এ চলচ্চিত্র নির্মাণের অগ্রগতি পর্যবেক্ষণ করেন মন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ঢাকায় ফাইনাল রাউন্ডের শুটিংয়ের কাজ চলছে বলেও জানান তিনি। মুম্বাইতে পোস্ট প্রোডাকশনের আরও কিছু কাজ হবে বলেও জানান তথ্যমন্ত্রী। করোনার কারণে গত বছর চলচ্চিত্রটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এই ছবি মুক্তি পেলে বঙ্গবন্ধুর যে সংগ্রাম, বঙ্গবন্ধুর যে ত্যাগ, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তবায়ন, সেগুলো আসলে মানুষ বাস্তব রূপে দেখতে পাবে। এবং
জাহাজের ধাক্কায় ভোলার ২১ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছে ১৩ জন। নিখোঁজ জেলেদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকায়। স্থানীয় চেয়ারম্যান জানান, রোববার একটি ট্রলার নিয়ে ২১ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। পরে রাত ১০টার দিকে ভোলার ঢালচর থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে ট্রলিং জাহাজের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি। সে সময় অন্য একটি ট্রলারের জেলেরা ৮ জনকে জীবিত উদ্ধার করে। নিখোঁজ ১৩ জেলেকে উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড সদস্যরা। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লব ও অর্থনীতির আগামী ১০ বছরের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কার্যালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। বৈঠকে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফার। এ সময় সালমান এফ রহমান বলেন, সরকার এখন কৃষির বাণিজ্যিকীকরণে জোর দিচ্ছে। এছাড়া পরিকল্পিত শিল্পায়নে আগামী ১০ বছরে ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল চালু হবে। সালমান এফ রহমান আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের কোডিং শেখানোর উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, জিডিপিতে বিদেশি বিনিয়োগের অংশ ৩% উন্নীত করতে কাজ করছে সরকার। শুরুটা ফ্রিল্যান্সিং দিয়ে হলেও বর্তমানে সবাই উদ্যোক্তা। ৫ বছরেই তৈরি হয়েছে ২,০০০-এর বেশি মানুষের কর্মসংস্থান। রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের উদ্যোক্তারা দেশে বসে করছেন অ্যামাজন, ওয়ালমার্ট সহ নামি দামি কোম্পানির কাজ। আইসিটি প্রতিমন্ত্রী বলছেন, ২০২৫ সালের মধ্যেই দেশে ৩০ লাখ তরুণ তরুণীর কর্মসংস্থান তৈরি করবে সরকার। ৫০০-র অধিক তরুণ তরুণীর কর্মসংস্থান করতে পেরেছে এই প্রতিষ্ঠানটি। ২০২২ সালের ডিসেম্বর নাগাদ তারা আরও ২,০০০-এর অধিক তরুণ তরুণীর কর্মসংস্থান তৈরি করবে। ফেল্ড বাংলাদেশ নামের এই প্রতিষ্ঠানের কর্মীরা দেশে বসেই অ্যামাজন কিংবা ওয়ালমার্টের পণ্যের প্রচার, গ্রাফিক্স কিংবা ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপনের কাজ করে দিচ্ছেন। ফেল্টের প্রতিষ্ঠাতা খায়রুল আলম ৫ বছর আগেও ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন। কাজগুলো বাড়তেই থাকতেছে, আমরা সেইভাবেই নিচ্ছি। প্রতি মাসে ৫০, ৬০, ১০০ এরকম করে আমরা এমপ্লয়মেন্ট করতেছি। এটা কন্ট্রাকচুয়াল, দেন কন্ট্রাকচুয়াল ভালো করলে আমরা পার্মানেন্টে নিয়ে চলে আসবো। এমডি ইনফোটেকের প্রতিষ্ঠাতাও ছিলেন একজন ফ্রিল্যান্সার। তার প্রতিষ্ঠানে বর্তমানে ৬০০ মানুষ কাজ করছে। 600+ এমপ্লয়ি আমার। আর আমার এখন যে কাজ যে আছে, এই কাজগুলো যদি আমি ইমপ্লিমেন্ট করি, আমরা ১৫,০০০ এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো। কাস্টমার সার্ভিস, প্রোডাক্ট রিসার্চিং, অপারেশন, অ্যাকাউন্টিং সব কাজগুলোই এখন বাংলাদেশ থেকে হয়। আমার এই কোম্পানি কাজ করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলছেন, বেকার তরুণদের কর্মসংস্থান তৈরি করতে নানা প্রকল্প নেওয়া হচ্ছে। ২০২৫ সালের মধ্যেই আইটি খাতে ৫ বিলিয়ন পণ্য রপ্তানি করা হবে। আমাদের ফ্রিল্যান্সার কমিউনিটি বাড়ছে, সফটওয়্যার বিজনেস বাড়ছে, মিলে আমাদের আইসিটি শিল্পের একটা বড় লক্ষ্য, আমরা ২৫ সালের মধ্যে আমরা $5 বিলিয়ন আমরা রপ্তানি আয় করতে চাই এবং ৩০ লক্ষ তরুণ তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। দক্ষ মানব সম্পদ তৈরি করতে এরই মধ্যে ২০ লাখ তরুণ তরুণীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হয়েছে বলেও জানান আইসিটি প্রতিমন্ত্রী। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবার সাজার মুখোমুখি হলেন মিয়ানমারের অং সান সুচি। কোভিড-19 স্বাস্থ্যবিধি ভঙ্গ এবং সেনাবাহিনীর বিরুদ্ধে উত্তেজনা উস্কে দেওয়ার দায়ে তাকে 4 বছরের কারাদণ্ড দিয়েছে জান্তা সরকারের আদালত। তার বিরুদ্ধে আনা মোট 11টি অভিযোগের মধ্যে প্রথম রায় এটি। এবছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। বন্দী করা হয় অং সান সুচি এবং তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির শীর্ষ নেতাদের। এরপর থেকেই শান্তিতে নোবেল পাওয়া সুচির বিরুদ্ধে দুর্নীতি, সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন সহ 11টি অভিযোগে বিচার শুরু করে জান্তা সরকার। সেসব অভিযোগের মধ্যে প্রথম রায় হলো সোমবার। সেনাবাহিনীর বিরুদ্ধে ভিন্নমত উস্কে দেয়া এবং কোভিড-19 স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে তাকে 4 বছরের কারাদণ্ড দেয় মিয়ানমারের একটি আদালত।
একই অভিযোগে সুচির সরকারের প্রেসিডেন্ট এবং তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেতা উইন মিন্টকেও দেয়া হয়েছে 4 বছরের কারাদণ্ড। তবে সুচি এবং মিন্টকে এখনও কারাগারে নেওয়া হয়নি বলে জানিয়েছেন জান্তা সরকারের এক মুখপাত্র। রাজধানী নেপিদোতে তারা যেখানে অবস্থান করছেন সেখান থেকেই তারা বাকি অভিযোগগুলোর বিচারের মুখোমুখি হবেন বলেও জানান তিনি। এদিকে রায়ের নিন্দা জানিয়েছেন মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির ডেপুটি রিজিওনাল ডিরেক্টর ফর ক্যাম্পেইনস মিং ইউ হা। এক বিবৃতিতে তিনি বলেন, সুচিকে বানোয়াট অভিযোগে কঠোর সাজা দিয়েছে সেনাবাহিনী। জান্তা সরকার যে মিয়ানমারের সব বিরোধী এবং স্বাধীনতাকে খর্ব করছে সেটি এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো। সবগুলো মামলায় দোষী সাব্যস্ত হলে 100 বছরের বেশি কারাদণ্ড হতে পারে অং সান সুচির। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যে কোনো সময়ের চেয়ে ভারত রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। দিল্লির হায়দ্রাবাদ হাউসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 5:45টার দিকে দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছান পুতিন। এ সময় তাকে অভ্যর্থনা জানান মোদী। এদিকে 21তম ভারত রাশিয়ার বার্ষিক সম্মেলনে উপলক্ষে দিল্লিতে আছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। দুদেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে এরই মধ্যে বৈঠক হয়েছে। করোনা, সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা ও আফগানিস্তান ইস্যু নিয়ে আলোচনা করেন তারা। बनने वाला है इस पर न सिर्फ हिंदुस्तान और रूस में इसको दिलचस्पी से देखा जा रहा है, बल्कि खासतौर से हिंदुस्तान के दोनों पड़ोसियों में चीन और টানা বৃষ্টিতে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হচ্ছে। আবহাওয়া খারাপ থাকায় ক্রিকেটারদের হোটেলেই থাকতে বলা হয়। বৃষ্টি না থামায় দ্বিতীয় সেশন পর্যন্ত অপেক্ষা করে ম্যাচ অফিসিয়ালরা এরপর দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। এর আগে বৈরী আবহাওয়ায় দ্বিতীয় দিনের খেলা হয় মাত্র 6 ওভার 2 বল। সব মিলিয়ে 63 ওভার 2 বল খেলে পাকিস্তানের সংগ্রহ 2 উইকেটে 188 রান। 2টি উইকেটই তাইজুলের শিকার। বাবর আজম 71 আর আজহার আলী 52 রানে অপরাজিত আছেন। চট্টগ্রাম টেস্টে বড় জয়ে সিরিজে এগিয়ে পাকিস্তান। চা খাবে, চা বিরতি, আপনার অনেকগুলো ই রয়েছে, সেখানে মনে হয় বৃষ্টিতে দরকার আছে এবং বৃষ্টিরও একটা আলাদা বিউটি আছে। আপনি যখন কোনো টিম খুব ক্রাইসিস মোমেন্টে থাকে, বৃষ্টি তাদেরকে বাঁচিয়ে দিয়েছে, সেই মজাটা তো আপনাকে নিতে হবে। তো আমার মনে হয় যে পৃথিবীতে সবকিছু ওপেন থাকলে কি হয়। জিম্বাবুয়ে ফেরত 2 নারী ক্রিকেটার করোনা পজিটিভ, পুরো দল আছে আইসোলেশনে। গেল সপ্তাহে জিম্বাবুয়ে থেকে বিশ্বকাপ বাছাই পর্ব খেলে দেশে ফিরেছিল বাংলাদেশ নারী দল। 2 ক্রিকেটারের মধ্যে ওমিক্রন ভাইরাস আছে কিনা যাচাই করবে আইইডিসিআর। সাউথ আফ্রিকায় ওমিক্রন আতঙ্ক। জিম্বাবুয়েতে নারী বিশ্বকাপ বাছাই পর্ব বাতিল হয় মাঝপথে। র্যাঙ্কিং বিচারে প্রথমবার বিশ্বকাপে কোয়ালিফাই করে গত বুধবার দেশে ফিরেছে নারী দল। যদিও ঢাকায় ফিরতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। ফেরার পর থেকে হোটেল কোয়ারেন্টিনে ছিলেন দলের সদস্যরা। রুমবন্দির সময় এখন আর ততটা কঠিন লাগে না ক্রিকেটারদের। জানারাও কিছু মুহূর্ত শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। 5 দিন হোটেলে রুমবন্দি থাকার পর সোমবার সবার বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু অপেক্ষা আরও বেড়েছে সালমা জাহানারাদের। কারণ পরীক্ষায় 2 জন করোনা পজিটিভ হয়েছেন। তাদের পাঠানো হয়েছে আইসোলেশনে। 1 মাসের ট্যুর থাকবে। ওমিক্রনের কারণে জিম্বাবুয়ে থেকে নারী ক্রিকেটারদের ঢাকায় ফিরতে হয়েছে বেশ কয়েকটি দেশ ঘুরে। করোনার এই ধরনের উৎপত্তি সাউথ আফ্রিকা অঞ্চলে। এজন্য আক্রান্ত 2 নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন আছে কিনা সেটা পরীক্ষা করা হবে। আমরা নিশ্চিত হতে চাই সেখানে ওমিক্রনের উপস্থিতি পাওয়া যায় কিনা। পুরো বিষয়টির দিকেই আমরা গভীর পর্যবেক্ষণে রাখবো, যাতে করে এটি আমাদেরকে পরবর্তীতে সঠিক তথ্য সংগ্রহের কাজে সহায়ক হয়। সোমবার দুপুরে নারী দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজের কথা থাকলেও তা বাতিল করেন বোর্ড কর্তারা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব। টাইগার তারকার ছুটি মঞ্জুর করেছে বিসিবি। সোমবার বিষয়টি নিশ্চিত করেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে ছুটি নিয়ে জটিলতা এড়াতে জানুয়ারি থেকে ক্রিকেটারদের নিজেদের সিদ্ধান্তের কথা আগেভাগেই বিসিবিকে জানাতে হবে বলে জানালেন পাপন। সাকিবকে রেখে শনিবার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করেছিল বিসিবি, কিন্তু ঘণ্টাখানেক পর জানা গেছে পারিবারিক কারণ দেখিয়ে ছুটি চেয়ে আবেদন করেছেন টাইগার অলরাউন্ডার।
তখনই বাধে বিপত্তি। এমন ঘটনায় নির্বাচকদের সমন্বয়হীনতাও স্পষ্ট হয়েছে। এ নিয়ে জলঘোলা হয়েছে অনেক। আসল কারণ জানতে কেটে গেছে 2 দিন। অবশেষে সংবাদ মাধ্যমে এসে বিষয়টি খোলাসা করেন বিসিবি সভাপতি। জি, অবশ্যই রেস্ট দিয়ে খেলানো ব্যাপারটা হচ্ছে, যার রেস্ট দরকার তাকে তো রেস্ট দিতেই হবে। সে এখন ইম্পর্টেন্ট খেলোয়াড় বা কি খেলোয়াড় হোক বা না হোক, বাট ওর ব্যাপারটা ইজ ডিফারেন্ট। ও তো আর ইনজুরিতে না বা রেস্টও চায়নি, ও ব্রেক চেয়েছে বিকজ অফ ফ্যামিলি এমার্জেন্সি। সিরিজ শুরুর আগে পারিবারিক কারণ দেখিয়ে হঠাৎ করে সরে দাঁড়ানো নিয়ম করে ফেলেছেন ক্রিকেটাররা। জিম্বাবুয়ে সফরের আগে এ নিয়ে চটেছিল বিসিবি। ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিতে নেওয়া হয়েছিল উদ্যোগ, কিন্তু সেটা কাজ করেনি। তাই জানুয়ারি থেকে আবারও তৎপর হচ্ছে ক্রিকেট বোর্ড। যে কেউ যদি চায় ছুটি, খেলতে না চায়, রেস্ট চায়, ব্রেক চায়, আমাদের কোনো আপত্তি নাই। এটা বোধহয় আপনারা অনেকদিন ধরেই দেখছেন, কিন্তু এটা অফিসিয়ালি হতে হবে। তবে যে জিনিসটার উপর আমি জোর দিচ্ছি, আমরা আগাম জানতে চাই। হঠাৎ করে একটা সিরিজের আগ মুহূর্তে হলে আমাদের জন্য সমস্যা। কাজে এই জানুয়ারির থেকে যেটা করতে যাচ্ছি আমরা পুরো প্ল্যান ওদেরকে কাছ থেকে বলে দিতে হবে। কারো যদি কোনো ব্রেক লাগে, রেস্ট লাগে, আমাদের আগে যেন জানানো হয়। তবে ছুটির বিষয়ে সিনিয়র জুনিয়র ক্রিকেটারদের জন্য দুয়ার সবসময় খোলা রাখছে বিসিবি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।